আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভারতীয় অফিস বন্ধে দিল্লির প্রতি ঢাকার আহ্বান, দুদেশের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলার আশঙ্কা। জুলাই সনদের অবস্থান সংবিধানের উপরে হতে পারে না বলছে বিভিন্ন রাজনৈতিক দল, চূড়ান্ত খসড়ায় বিএনপি সহ কয়েকটি দলের মতামত প্রদান। মনোনয়ন ফর্ম জমার শেষ দিনে ডাকসু ও হল সংসদের জন্য ছাত্রদলের প্যানেল ঘোষণা, উমামা ফাতেমার প্যানেল ঘোষণা বৃহস্পতিবার। নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্রের অভিযোগ তুলল বিএনপি, পিআর পদ্ধতি জনগণের উপর চাপিয়ে দেয়া হচ্ছে দাবি। স্বাস্থ্যবান্ধব জাতীয় নীতি প্রণয়নে প্রধান উপদেষ্টার আহ্বান, রোগ নিয়ন্ত্রণ সহ শিশু কিশোর ও নারীর স্বাস্থ্যে অগ্রাধিকারে তাগিদ। এবং শেরপুরে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর অবদান রাখবে প্রত্যাশা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভারতের রাজধানী দিল্লি এবং কলকাতায় অফিস স্থাপনের বিষয়টিকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ বলে অভিযোগ মনে করছে বাংলাদেশ। এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অবিলম্বে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো বন্ধ করার আহ্বান জানিয়েছে ঢাকা। নয়াদিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় স্থাপনের বিষয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বাংলাদেশ মনে করে নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতাদের ভারতের মাটিতে আইনত বা অবৈধভাবে অবস্থান করা, অফিস স্থাপন করা যে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা। এতে বাংলাদেশ ও ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি করছে বলেও মনে করছে ঢাকা। বাংলাদেশের বিবৃতির জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতের মাটিতে আওয়ামী লীগের বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ডের ব্যাপারে তারা অবগত নয়। বাংলাদেশের দ্রুততম সময়ে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আবারও আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় মতামত দিয়ে বিএনপি বলেছে, অঙ্গীকারনামা রাজনৈতিক সমঝোতার দলিল বিধায় সংবিধানের উপরে স্থান হতে পারে না। খসড়ায় মতামত দিয়েছে এনডিএম, এবি পার্টি সহ কয়েকটি দল। সিপিবি, গণফোরাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ কয়েকটি দলের 2-1 দিন সময় চেয়েছে। বিভিন্ন দলের নেতারা বলেছেন, জুলাই সনদ একটি রাজনৈতিক সমঝোতা, সংবিধানের উপরে এর স্থান হতে পারে না। জান্নাতুল বাকিয়া রিপোর্ট। গত 16 আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠায় ঐক্যমত্য কমিশন। বুধবার পর্যন্ত সময় বেঁধে দিলেও অধিকাংশ রাজনৈতিক দল মতামত দেয়নি। এনডিএম, এবি পার্টি, খেলাফত মজলিস ও আমজনতার দল জুলাই সনদের চূড়ান্ত খসড়ার মতামত ইমেইলে কমিশনে পাঠিয়েছে। বুধবার সন্ধ্যায় জুলাই সনদের খসড়ার মতামত জমা দিয়ে বিএনপি বলছে, অঙ্গীকারনামা রাজনৈতিক সমঝোতার দলিল বিধায় সংবিধানের ওপরে স্থান পেতে পারে না। তবে সনদ বাস্তবায়নের জন্য আলাপ আলোচনার মাধ্যমে কোনো আইনি, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া খুঁজে বের করা প্রয়োজন। এবি পার্টি তাদের প্রস্তাবনায় জুলাই সনদের ওপর ভিত্তি করে আসন্ন জাতীয় নির্বাচন করার দাবি জানিয়েছে। এনডিএম বলছে, বিদ্যমান সংবিধান ও প্রচলিত আইনের ওপরে জুলাই সনদ স্থান পাবে বলে কমিশনের প্রস্তাবনা স্বেচ্ছাচারিতার নজির। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলছে, কমিশনের প্রস্তাবিত 8 দফা অঙ্গীকারনামার কোনো প্রয়োজন নেই। এ ধরনের সমঝোতাকে সংবিধানের উপরে স্থান দেওয়ার প্রস্তাবটাই মনে করি এটা যৌক্তিক না। এটা তার মানে এটা সংবিধানের চেয়েও এটা আরও গুরুত্বপূর্ণ কিছু। এটা সুপ্রা কনস্টিটিউশনাল কোনো একটা ধারা যুক্ত করছেন। তার মানে সংবিধানের উপরে তো বাস্তবে রাষ্ট্র পরিচালনার আর কিছু হতে পারে না। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও সংবিধান সভার বিষয়টিও অযৌক্তিক বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ সমমনা দলগুলো। যেহেতু অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে মেজর স্টেক হোল্ডারদের অনেকেরই আপত্তি আছে, ভিন্ন মত আছে, তাহলে এরকম ভিন্ন মত নিয়ে তো সেখানে গণভোটে যাওয়ার
কোনো প্রশ্ন, কোনো অবকাশ নেই। তারা বলছেন, সাংবিধানিক ও মৌলিক একাধিক বিষয়ে নোট অব ডিসেন্ট বা মতভিন্নতা থাকায় গণভোট দেওয়ার সুযোগ নেই। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনভর ব্যস্ততা ছিল ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দেয়া এবং সমর্থিতদের নিয়ে প্যানেল ঘোষণার। প্রতিটি সংগঠন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসের প্রতিশ্রুতি দিয়েছে। মিথিলা নাজনীনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর। নির্বাচন ঘিরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। চাংখার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই। বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ এর ব্যানারে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল সদস্যরা। শেষ সময়ে মনোনয়নপত্র জমা দেয় স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। 5 আগস্টে যেখানে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর একটা পরিবর্তন আসার কথা, সে জায়গায় আমরা দেখেছি পুরনো যে বন্দোবস্ত সেটাই কিন্তু নানানভাবে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আবার চেপে বসছে। হয়তো ছাত্রলীগের নামে না, কিন্তু অন্য কোনো নামে, অন্য কোনো পরিচয়ে। তো আমরা সেই জায়গায় মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিডস টু মুভ ফরওয়ার্ড। প্রত্যেক প্রার্থী নিজ নিজ অবস্থান তুলে ধরেন। শিক্ষার্থীদের জন্য ছাত্র সংগঠন সব ধরনের কাজ করবে এবং প্রশাসনের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের জন্য চেষ্টা করবে। ছাত্রদের কাছে সবারই জনপ্রিয়তার একটা ব্যাপার আছে। আমার হলের যে একটি বেড, একটি টেবিল দেওয়ার ব্যবস্থা করব এবং আমাদের হলের যে খাবারের মান সেটা উন্নত করার ব্যবস্থা করব। মনোনয়নপত্র জমাদানের সার্বিক অবস্থা তুলে ধরেন চিফ রিটার্নিং অফিসার। সর্বমোট 509টি মনোনয়নপত্র জমা পেয়েছি। এর ভিতর 149টি মনোনয়নপত্র জমা পড়েনি। নির্বাচন নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে সে ব্যাপারে সচেষ্ট থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সুষ্ঠু নির্বাচন এখনও নিশ্চিত নয়, নানা ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে 1 সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করে তারা বলেন, নির্বাচনে পিআর পদ্ধতি জনগণের উপর চাপিয়ে দেয়া হচ্ছে। রাহুল রায়ের রিপোর্ট। আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা, দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জ্ঞাপন, শোভাযাত্রা সহ সপ্তাহব্যাপী কর্মসূচি দিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণার পর অন্যান্য ইস্যুতেও কথা বলেন বিএনপি নেতারা। আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। পিআর পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে মতামত দেন বিএনপি নেতারা। আমরা কি কেউ জনগণকে কখনো জিজ্ঞাসা করেছি এতদিন আপনি যেভাবে প্রতিনিধি নির্বাচন করছেন আমরা সেইভাবে না, আমরা একটা নতুন পদ্ধতি চাচ্ছি, আনুপাতিক হারে হবে। সেখানে আপনি কোনো ব্যক্তিকে না, আপনি দলকে ভোট দেবেন এবং দল এমপি মনোনীত করবে। সেটা আপনার এখান থেকে হতে পারে, অন্য এলাকা হতে পারে। আপনার এই এলাকায় নির্দিষ্ট কোনো এমপি থাকবে না। তাদের মতামত চাইছে যে তারা এটা রাজি কি রাজি না। এটা একটা অযৌক্তিক চেষ্টা, যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে। বিএনপি নেতারা বলেছেন, যে কোনো ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবসময় আলোচনা হতে পারে, তবে গণতন্ত্রের পক্ষে সবার একমত থাকা উচিত। ধন্যবাদ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। স্বাস্থ্যবান্ধব জাতীয় নীতি প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, প্রতিটি নীতি রোগ নিয়ন্ত্রণ, শিশু কিশোর ও নারী স্বাস্থ্যের অগ্রাধিকার ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, অসংক্রামক রোগ শুধু স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ নয়, বরং এটি ব্যক্তিগত ও জাতীয় জীবনের উন্নয়নের সঙ্গেও সম্পৃক্ত। মোস্তফা মল্লিকার রিপোর্ট।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ এবং বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সহযোগিতা বাড়াতে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠান। যৌথ ঘোষণাপত্রে ৩৫টি মন্ত্রণালয় বা বিভাগ সই করেছে। ৫টি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের হাতে যৌথ ঘোষণাপত্র তুলে দেন প্রধান উপদেষ্টা। সুস্থ সবল প্রজন্ম গড়ে তোলার উপর জোর দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন, আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও সংকটময়। তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। অধ্যাপক ইউনূস যৌথ ঘোষণা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ নিয়ামকগুলোর বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণ সচেতনতা আছে, এই কথা জোর দিয়ে বলা যায় না। নানামাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রগতির উপর নেতিবাচক প্রভাব পড়ছে। যেমন তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্যবান্ধব হয়, অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয়। প্রধান উপদেষ্টা বলেন, যৌথ ঘোষণা স্বাক্ষরের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করতে সবাই প্রতিশ্রুতিবদ্ধ হল। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ১৩তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি আন্দোলনকারী শিক্ষার্থীরা গুলিবিদ্ধ হওয়ার পর কিভাবে চিকিৎসা দিয়েছেন তা তুলে ধরেন। অধ্যাপক মাহফুজ জানান, অনেকের শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগার পাশাপাশি কয়েকজনের খুলিও উড়ে গিয়েছিল। এই ঘটনার নির্দেশদাতা শেখ হাসিনা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের ও নির্দেশ পালনকারী সবার দৃশ্যমান ফাঁসির দাবি জানিয়েছেন তিনি। এছাড়া আরও ৩ জন সাক্ষী সাক্ষ্য দেবেন বলে জানিয়েছে প্রসিকিউশন। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেন আশুলিয়ার শহীদ আসবাবুরের বাবা ও যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে শহীদ তাইমের ভাইসহ ৩ জন। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। রাজধানীতে এক আলোচনায় বক্তারা বলেছেন, নাগরিক সমাজের বক্তব্য শোনার আগ্রহ কমে যাচ্ছে সরকারের উপদেষ্টাদের। তবে কারো কারো রাত বিরাতে হাঁসের মাংস খেতে নীলা মার্কেটে কিংবা মোটর সাইকেলে হেলমেট পরে ওয়েস্টিন হোটেলে যাওয়ার আগ্রহ দেখা যাচ্ছে। এমনকি যোগ্যতা না থাকা সত্ত্বেও অস্ত্রের লাইসেন্স পাওয়ার ঘটনাও ঘটেছে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আলোচনায় এসব বলেন বক্তারা। রিজভিন নেওয়াজের রিপোর্ট। ড্যাপ নিয়ে জটিলতা টেকসই নগরায়ণ শিরোনামে রাজধানীর সিডা মিলনায়তনে আলোচনা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী। শহুরে মানুষের আবাসন, বিশেষ করে রাজধানীর টিকে থাকার মতো গুরুত্বপূর্ণ আলোচনায় সরকারের কোনো প্রতিনিধি নেই কেন ব্যাখ্যা করেন সিজিএস চেয়ারম্যান। আমরা জানি যে এই সংলাপে সরকারের অনেক প্রতিনিধি এই ধরনের আলোচনায় এখন আর আসতে চান না। তারা অনেক ব্যস্ত, আসলে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয় তাদের, তারপরে তাদের হঠাৎ করে টায়ার্ডনেস আসে, একটু শক্তি সঞ্চয় করবার জন্য হাঁসের মাংস খেতে ইচ্ছে করে, তারপরে সেখান থেকে তারা 300 ফিটে যান এবং প্রায় প্রতিনিয়তই যান। আমরা সাধারণ মানুষের ভোগান্তি কথা বলি, কিন্তু অনেক পরিবেশ পরিকল্পনাবিদ তাদের কথাগুলো ন্যায়সঙ্গত, কিন্তু তারা থাকেন হচ্ছে গেটেড কমিউনিটিতে, তারা থাকেন হচ্ছে বিদেশে, এখানে 7 মাস, তাদের কাছে ঢাকা শহরের জ্যামটা লাগে। তো ঢাকা শহরের বেশিরভাগ লোককে আমরা এখন চেয়ারম্যান মাউসেতুগের মতো আমরা আধা লোককে পাঠিয়ে দিব এখানে। সব সরকার মিলে ঢাকাকে বসবাসের অযোগ্য করে তুলেছে বলে মত দেন আলোচকরা। রাজুকের চৌহুতে যাওয়ার 1 কিলোমিটার আগে থেকে নাকি গাছপালা নাকি টাকা খায়। ঢাকার সম্পূর্ণ মৃত্যুর কারণের জন্য রাজুককে আমরা দায়ী করব, রাজুক ডিসম্যান্ডেল করে দেওয়া উচিত। আমাদের দেশের 1/3 লোক
সবসময় রিস্কে আছে, তারা আবার এক্সট্রিম পভার্টি লেভেলে নেমে যাবে। তারা কখন নামবে না, তখন তাদের ছোট্ট একটা থাকার জায়গা হবে। আপনারা ঢাকার ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, কিন্তু বাংলাদেশেরই তো ভবিষ্যৎ অন্ধকার। আগে দেখলাম আমলা গণতান্ত্রিক সরকার, এখন প্রতিষ্ঠিত হয়েছে আমলা এনজিও সরকার। আর বসবাসের উপযোগী ঢাকা করতে হলে আপনার প্রথম কথা লাগবে সৎ শাসক, ন্যায় নীতি, নিষ্ঠাবান এবং একটা গণতান্ত্রিক পরিবেশ আসতে হবে। বক্তারা বলেন, রাজধানীর ওপর চাপ কমাতে সব ধরনের সেবা এবং সুবিধা ঢাকার বাইরে জেলা এবং উপজেলা পর্যায়ে নিতে হবে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পদ্মা বহুমুখী সেতুকে কোম্পানি তৈরির মাধ্যমে পুঁজিবাজারে আনার দাবি জানিয়েছেন বিশ্লেষকরা। বলেছেন, এটি করলে দ্রুত ঋণ পরিশোধের পাশাপাশি শেয়ারধারীদের লভ্যাংশ দেওয়া সম্ভব হবে। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC বলেছে, এটি করতে আইনি কাঠামো আছে, সরকার ইচ্ছে করলেই তা করতে পারবে। পরাগ আজিমের রিপোর্ট। পদ্মা বহুমুখী সেতু নির্মাণে ব্যয় হয়েছে 32,605 কোটি টাকা। অর্থ বিভাগ ও সেতু বিভাগের মধ্যে চুক্তির আওতায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে এই সেতু নির্মাণ করা হয়। তবে পদ্মা সেতুতে রেললাইন সংযোগ প্রকল্পে চীন সরকারের কাছে বড় অঙ্কের ঋণ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বের অনেক দেশই পদ্মা সেতুর মতো বড় প্রকল্প ঋণ নিয়ে বা জনগণের করের টাকায় করা হয় না। এসব অবকাঠামো তৈরির জন্য পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করা হয়। বিদেশের সকল জায়গায় কিন্তু আপনার মাইনিং খনিগুলা এগুলাও কিন্তু শেয়ার বাজারে লিস্টেড। সরকার তো ইনকাম করছে পদ্মা সেতু দিয়ে, সো কাজেই যমুনা সেতু, পদ্মা সেতু সবগুলো কর্পোরেটাইজ করা যায় এবং করে আপনি এই সেতুর থেকে জনগণকে যদি শেয়ার দিতে পারেন তাহলে জনগণও উপকৃত হবে, ডিভিডেন্ডও পাবে। লোনের একটা অংশ কিন্তু এখান থেকে আপনি পরিশোধ করে দিতে পারেন। সো ওই লোনের অর্থ পরিশোধ করে দিলে কিন্তু আপনার ইন্টারেস্ট দেওয়া লাগলো না, ওই ইন্টারেস্টের টাকা দিয়ে আপনি লভ্যাংশ দিতে পারেন। পদ্মা সেতু পুঁজিবাজারে আসলে কি পদ্ধতিতে আসতে পারে সে ব্যাখ্যা দিয়েছেন BSECর মুখপাত্র। সরকার কি করতে পারে, 20 বছরের যেই প্রজেক্টেড ক্যাশ ফ্লো সেটা ভিত্তি করে একটা SPV ক্রিয়েট করে তাকে বলে দিতে পারে যে তোমার এই 20 বছরের ক্যাশ ফ্লোটা তোমাকে দিয়ে দিলাম, তুমি আমাকে এখন বন্ড ইস্যু করে টাকাটা দিয়ে দিবে, এই টাকা থেকে আমার যে ঋণ আছে এটা পরিশোধ করব, অথবা আমি আর একটা দ্বিতীয় পদ্মা সেতু করতে পারি। 20 বছর ধরে যেই রেভিনিউটা আমি নিতাম সেটা কিন্তু এখনই জনগণের কাছ থেকে ক্যাপিটাল মার্কেট থেকে উত্তোলন করতে পারি বন্ড ইস্যুর মাধ্যমে, সুকুক ইস্যুর মাধ্যমে। আমার সিকিউরিটিজ ল অনুযায়ী এটা করা সম্ভব। পদ্মা সেতু পুঁজিবাজারে আসলে তা ইতিবাচক হবে বলেই মনে করেন কমিশনের এই মুখপাত্র। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। হাতি সংরক্ষণের পাশাপাশি তাদের স্বাভাবিক মৃত্যু ও প্রজনন নিশ্চিতে প্রথমবারের মতো প্রকল্প ঘোষণা করেছে সরকার। রাজধানী বন ভবনে আয়োজিত বিশ্ব হাতি দিবসের আলোচনায় পরিবেশ উপদেষ্টা বলেন, ধুঁকতে থাকা বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে মানুষ হাতি দ্বন্দ্ব নিরসন, হাতির প্রাকৃতিক খাদ্য ও পানীয় সংস্থান নিশ্চিতে সচেতনতা ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে হাতির হালনাগাদ সংখ্যা নিরূপণের পাশাপাশি হাতির আবাসস্থলগুলোর মধ্যে নিরাপদ করিডোর নির্মাণের দাবি জানান। হাতির সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে সমঝোতা স্মারকের বাস্তবায়নে গুরুত্ব আরোপ করেন বক্তারা। হাতির করিডোরগুলো চিহ্নিত করা, আমাদের কাজগুলো হওয়া উচিত যে এখন আমাদের হাতি কয়টা আছে সেটা হিসাব করে সেটা ট্র্যাক করা। আমাদের করা উচিত হাতি মানুষ দ্বন্দ্ব যতটা কমিয়ে রাখা যায় সেটার চেষ্টা করা। দ্বন্দ্ব আমরা বন্ধ করতে পারবো কিনা আমি ঠিক জানি না, কারণ এত ছোট একটা দেশে আর এমন করে বনভূমি দখল হয়ে গেছে যে সেই দখল উচ্ছেদ কিন্তু রাতারাতির ব্যাপার না। বনেরই যেখানে অবস্থা খারাপ সেখানে বন্য হাতির অবস্থা ভালো হওয়ার তো সুযোগ নাই। ভবিষ্যতে নিরাপদ আবাস নির্মাণে শেরপুরে সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়। সুধীজনরা বলছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর অবদান রাখবে সবুজায়ন অভিযান। হাকিম বাবুলের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভারতের মেঘালয়ের কুলঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জেলা শেরপুর।
তবে বেপরোয়া আগ্রাসনে জেলার ২৮,০০০ একর বনভূমির মধ্যে বেদখল হয়ে গেছে অন্তত ৩,৫০০ একর। অতিরিক্ত বনজ সম্পদ আহরণের পাশাপাশি অপরিকল্পিত নগরায়নে হারাচ্ছে পরিবেশের ভারসাম্য। পরিস্থিতির উন্নয়নে বাংলালিংকের সহযোগিতায় সারা দেশের মতো শেরপুরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে শেরপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। শেরপুর একটি গারো পাহাড় অধ্যুষিত একটি এলাকা এবং এখানে যেমন সৌন্দর্য আছে, আবার এখানে কিন্তু সমস্যাও আছে। ঢালে এবং সমতলে বৃক্ষরোপণ যত বেশি আমরা করতে পারবো তাহলে এই ক্ষয় রোধ করতে পারবো মাটির। আমরা যত সবুজে থাকব তত আমরা ভালো থাকব, কারণ সবুজ আমাদের চোখকে যেমন ভালো রাখে, আমাদের মনকে ভালো রাখে, আমাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে। আসুন সবাই বৃক্ষরোপণ করি এবং এই দেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ডাক্তার এম.টি. হোসেন উচ্চ বিদ্যালয়, সনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যবয়রা উচ্চ বিদ্যালয় এবং ইদ্রিসিয়া কামিল মাদ্রাসায় সবুজ উৎসবের রং। গাছ আর আমরা ভাবতে পারবো না, তাই আমাদের বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজন। এই মহৎ উদ্যোগের সাথে আমরা বাংলালিংক পরিবার সাথে থাকতে পেরে আমরা গর্ববোধ করছি। আশা করব যে এই গাছগুলো যেগুলো আমরা রোপণ করছি এগুলো ভবিষ্যতে ফল এবং ছায়া দিয়ে মানুষের উপকারে আসবে। এমন উদ্যোগে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলছেন বিশিষ্টজনরা। বাড়ির আঙ্গিনায় আমরা যেন পর্যাপ্ত পরিমাণে বৃক্ষরোপণ করি। জলবায়ু পরিবর্তনের যে সময়, এই সময়ে আমাদের বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। বাংলাদেশকে আমরা সুন্দরভাবে সবুজে সাজিয়ে তুলব। গাছগুলো যখন বড় হবে এর সাথে একে নির্ভর করে বিভিন্ন প্রজাতির পাখি অনেক বাড়বে এবং আলটিমেটলি আমাদের সমাজে যে বাস্তুসংস্থান নষ্ট হয়ে যাচ্ছে সেই বাস্তুসংস্থানটি আবার পুনরুজ্জীবিত হবে। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে রোপিত বৃক্ষের পরিচর্যায় স্থানীয় জনগোষ্ঠীকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দেশের সবখানে ছাদ থেকে ছাদে ছড়িয়ে পড়ছে সবুজের আহ্বান। নগরের নতুন ভবন আর অবকাঠামোর ভিড়ে যখন হারিয়ে যাচ্ছে মুক্ত বাতাস, তখন মানুষ খুঁজে নিচ্ছে ছাদ কৃষির মতো উদ্যোগ। ভবনের মাঝেও সবুজ আর নিরাপদ খাদ্যের সন্ধানে ঢাকার আফতাবনগরে দেলোয়ার হোসেন গড়েছেন এক অনন্য ছাদ কৃষি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার নতুন আবাসিক এলাকা আফতাবনগরের এই ৮তলা ভবনে গড়া ছাদ কৃষিটি শুধু শখে নয়, কৃষির সঙ্গে যুক্ত থাকার এক অদম্য ইচ্ছের প্রকাশ এটি। এই উদ্যোক্তা দেলোয়ার হোসেন নিজের বসতি ঠিকানাও বদলেছেন এই কৃষির ছোঁয়া পেতে। এখন আনন্দের পাশাপাশি পাচ্ছেন নিরাপদ খাদ্য। ছোটবেলা থেকে আমি গাছ প্রিয়। আমরা এর আগে মালিবাগে ছিলাম, ওখানে আসলে এই ধরনের একটা পরিবেশ ছিল না। মনে খুব ইচ্ছে ছিল যে আল্লাহ যদি কখনো ওই ধরনের একটা পরিবেশ তৈরি করে তাহলে আমি ফল গাছ, ফুল গাছ এগুলিই করবো। ২৬০০ বর্গফুট আয়তনে ২ স্তরে পরিকল্পিত কাঠামোর ভেতরে ছড়িয়ে আছে নানা জাতের সবজি আর ফলের গাছ। পরিবারে ফল দিতে পারতেছি, তারপর সবজি শীতের দিনে যেরকম লাউ, এখন যেরকম চাল কুমড়া, শশা, এগুলি আমি এখনো ন্যাচারাল পাচ্ছি। এই এলাকায় এখন অনেকেই ছাদ কৃষি শুরু করেছেন, তবে ধারাবাহিকতা ধরে রাখতে প্রয়োজন সঠিক দিক নির্দেশনা আর সরকারি পৃষ্ঠপোষকতা। সরকার এবং বেসরকারিভাবে যদি কোনো সার্ভিস সেন্টারগুলো থাকে, একটা মিনিমাম একটা ফি দিব, সে এটা তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হলো। পাশাপাশি আমার এখানে যেই ফুল বা ফল হবে সেটা যদি আমি তার কাছে বিক্রি করি, সে আবার সেটা বিক্রি করতে পারবে। গাছগাছালি আর ফল ফসলের প্রেমী তাকে তাড়িত করেছে নতুন বাড়ি নির্মাণের পর ছাদে এমন একটি আঙিনা কৃষি বা ছাদ কৃষি তৈরি করার জন্য। এর পাশাপাশি পরবর্তী প্রজন্মকেও উদ্বুদ্ধ করেছে এই আয়োজনটি। কিন্তু এই উদ্যোক্তা মনে করছেন যে শহরে নগরে যারা ছাদ কৃষি করেন তাদের জন্য প্রয়োজন সেবা কেন্দ্রের, তাহলেই এই কাজটি সবার জন্য টেকসই হবে। ঢাকার আফতাবনগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা ৩টা ৫ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। চ্যানেলের নিউজ প্রেজেন্টেশন বিভাগের সিনিয়র প্রডিউসার মোহাম্মদ মাহবুবুল আলম সিদ্দিকীর বাবা এবং বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ শাহ আলম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার বাদ আসর গোরান ছাপড়া মসজিদে মরহুমের জানাজা নামাজ হয়, পরে চাঁদপুরে নিজ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।
এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে 19,000 শিশুর মৃত্যু হয়েছে, আর মোট মৃত্যু 62,000-এরও বেশি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত 28 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মারা গেছেন 7 জন। জাতিসংঘ ফিলিস্তিনের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA জানিয়েছে, গাজায় শিশুদের জন্য কোথাও নিরাপদ আশ্রয় নেই। ইসরায়েলে অবরোধের কারণে তীব্র খাদ্য সংকট ও চিকিৎসা সরঞ্জামের অভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনাজের বিরুদ্ধে ইসরায়েলের সাথে বিশ্বাসঘাতকতা ও ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করার অভিযোগ এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলবেনিজকে দুর্বল রাজনীতিক বলে উল্লেখ করেন তিনি। এবারে কৃষি সংবাদ। সাতক্ষীরায় লবণাক্ত চিংড়ি ঘেরের আইলে অসময়ে তরমুজ চাষ হচ্ছে। নিচে মিঠা ও লোনা পানির মিশ্র মাছের ঘের, উপরে মাচায় ঝুলছে সুপ্রিম হানি, তৃপ্তি, ব্ল্যাক বেবি, সুগার কুইন আর বাংলা লিঙ্ক নামের তরমুজ। এবারে প্রকৃতি সংবাদ। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি প্রতিপাদ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন হয়েছে। শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই আয়োজন উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার। এ সময় ছিলেন পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরার উপপরিচালক সর্দার শরীফুল ইসলাম। উদ্বোধনী শেষে বর্ণাঢ্য র্যালি হয়। প্লাস্টিক ও পলিথিন দূষণ থেকে সুন্দরবন রক্ষায় বাগেরহাটে শিক্ষণ অভিজ্ঞতা বিনিময় সভা হয়েছে। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা হয়। সভায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। নভেম্বরে বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেটাল এক্সপোর আয়োজন করেছে স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন SBMA। মেলার আয়োজন এবং এই খাতে প্রচার প্রসারে সংগঠনের নেতারা চুক্তি করেছেন বেসরকারি প্রতিষ্ঠান লিমরার সঙ্গে। বনানী বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমঝোতা সই অনুষ্ঠানে জানানো হয় 20 থেকে 22 নভেম্বর দুদিনের মেলায় প্রিফ্যাব্রিকেটেড স্টিল শিল্পে সব ধরনের সেবা এবং পণ্যের প্রদর্শনী হবে। এতে দেশের অবকাঠামো খাত বিশেষ করে পরিবহন, জ্বালানি, ভারী প্রকৌশল এবং নির্মাণ শিল্প দারুণভাবে উপকৃত হবে। গাইবান্ধায় মৌলানা ভাসানী সেতুর উদ্বোধনে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, তিস্তা আন্দোলনে মৌলানা ভাসানীর অনেক অবদান রয়েছে, তাই তিস্তা সেতুর নাম মৌলানা ভাসানী সেতু করা হয়েছে। বুধবার দুপুরে তিস্তা নদীর উপর নির্মিত 1490 মিটার দীর্ঘ সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সেতুটি উদ্বোধনে উচ্ছ্বসিত তিস্তা পাড়ের মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদ, পুলিশ সুপার নিশাদ আঞ্জেলা, উপজেলা নির্বাহী অফিসার রাজকুমার বিশ্বাস সহ অন্যরা। চট্টগ্রামে আনোয়ারায় ডিএপি ফার্টিলাইজার কোম্পানিতে এক কর্পোরেশন ও এক কমিশন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিকরা। বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় নেতা আনোয়ারুল আজিম সবুজ। সমাবেশে আরও ছিলেন শ্রমিক নেতা মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ মুসা, মাস্টার জাহিদুল আলম, মেহেদি হাসান, ফিরাজ আলম সহ অন্যরা। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতির পরে দেখবেন।
ভাষা সংগ্রামী ও লেখক ডক্টর আহমেদ রফিক অসুস্থ। বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, কিডনি জটিলতা ও ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের সমস্যা নিয়ে রাজধানীর একটি ল্যাবএইড হাসপাতালে গত 18 আগস্ট রাতে ভর্তি হন তিনি। ল্যাবএইডের চেয়ারম্যান ডক্টর এম.এ. শামীম জানিয়েছেন, প্রবীণ এই ভাষা সংগ্রামীর শারীরিক অবস্থা পর্যালোচনায় 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের ভারতীয় অফিস বন্ধে দিল্লির প্রতি ঢাকার আহ্বান, দুদেশের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলার আশঙ্কা। জুলাই সনদের অবস্থান সংবিধানের উপরে হতে পারে না বলছে বিভিন্ন রাজনৈতিক দল, চূড়ান্ত খসড়ায় বিএনপি সহ কয়েকটি দলের মতামত প্রদান। মনোনয়ন ফর্ম জমার শেষ দিনে ডাকসু ও হল সংসদের জন্য ছাত্রদলের প্যানেল ঘোষণা, উমামা ফাতেমার প্যানেল ঘোষণা বৃহস্পতিবার। নির্বাচনে আবারও ষড়যন্ত্রের অভিযোগ তুলল বিএনপি, পিআর পদ্ধতিতে জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে দাবি। স্বাস্থ্যবান্ধব জাতীয় নীতি প্রণয়নে প্রধান উপদেষ্টার আহ্বান, রোগ নিয়ন্ত্রণ সহ শিশু কিশোর ও নারী স্বাস্থ্যে অগ্রাধিকারের তাগিদ। এবং শেরপুরে সবুজে সেজে বাংলাদেশ স্লোগানে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কার্যকর অবদান রাখবে প্রত্যাশা। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।